আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এইচএসসি ব্যাচ 25-এর ফিজিক্স সেকেন্ড পেপারের কোয়েশ্চেন সলিউশন নিয়ে চলে আসছি। আজকে আমরা কিছু কিউ এর সলিউশন দেখব। তো আমরা শুরু করি হচ্ছে 3 থেকে। 3টা ছিল হচ্ছে বেসিক্যালি স্থির তড়িৎ থেকে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া ছিল এবং বিভিন্ন ধরনের ইনফরমেশনস দেওয়া ছিল। তো গতে বলেছিল যে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে। তো চলো আমরা শুরু করি সলভ করা। একে একে সবগুলো সলভ করা শুরু করব, ধৈর্য সহকারে সবাই দেখবে। তো শুরু করছি হচ্ছে 3-এর গ দিয়ে। এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সারগুলোতে ডায়াগ্রাম যদি খাতায় এঁকে নাও তাহলে হচ্ছে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে এবং তোমার মাথায় সেট থাকবে যে কীভাবে অ্যান্সার করতে হবে এবং কোন প্রসেসে আগাতে হবে। তো ফার্স্টে আমি ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এখানে একটা আয়ত দেওয়া ছিল। তো এখানে হচ্ছে দুইটা প্রান্তে দুইটা চার্জ দেওয়া ছিল। যেগুলো দেওয়া ছিল সেগুলো আগে লিখে ফেলছি। এখানে বাহুগুলোর দৈর্ঘ্য এবং চার্জগুলোর পরিমাণ দেওয়া ছিল, সেগুলি লিখে নিচ্ছি এক এক করে। যে ইনফরমেশন বা ডেটাগুলো দেওয়া ছিল সেগুলোতে লিখে নিয়েছি এবং ডায়াগ্রামের মধ্যেও আমরা লিখে নিচ্ছি যাতে করে আমাদের সলভ করতে সুবিধা হয়। এখন হচ্ছে আমরা মেইন পার্টে চলে আসি। এবার আমাদের ক্যালকুলেশনের পার্ট। তো এখানে চিত্র হতে আমরা দেখতে পাই, চিত্রটাকে যদি আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করি, প্রাবল্যের ক্ষেত্রে হচ্ছে আমাদের দিক এবং এর লব্ধির মধ্যকার কোণ, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের একটা চার্জের মান ছিল হচ্ছে পজিটিভ, একটা চার্জ ছিল হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ এ বিন্দুর ক্ষেত্রে হচ্ছে বি এ বরাবর এর দিক হবে, আর ডি বিন্দুতে চার্জের জন্য প্রাবল্যের দিক হবে ডি এ বরাবর। তো এই দুইটার লব্ধি যেটা হবে সেটা হচ্ছে মাঝখান বরাবর। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাই এর কোণ হচ্ছে সবগুলো কোণের মান 90 ডিগ্রি করে। তাই দুইটা ভেক্টর বা এই দুটাকে যদি আমরা একটু ভেক্টর হিসেবে কল্পনা করি তাহলে এর মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এদের লব্ধি হচ্ছে ই। তো একবার বি বিন্দুর জন্য, বি চার্জের জন্য এবং একবার হচ্ছে ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা ইবি এবং ইডি পেয়ে যাব। যেভাবে বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করেছি, ঠিক একইভাবে ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য আমরা প্রাবল্য নির্ণয় করব। শুধু ব্যাপারটা হচ্ছে এর দিক। প্রাবল্যের দিকটা উল্লেখ করলে মোস্টলি সেফ থাকে যে অ্যান্সারটা প্রপারলি কারেক্ট। তো আমরা দিকটা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি একইভাবে। এবার আমাদের দূরত্বটা লাগবে হচ্ছে এডি এর দূরত্ব। আমাদের ইবি এবং ইডি দরকার ছিল, আমরা এই দুটো বের করে ফেলেছি। এবার এই দুটো লব্ধি নির্ণয় করলেই আমাদের এই বিন্দুতে প্রাবল্য আমরা পেয়ে যাব। এবার আমাদের ভেক্টরের লব্ধির সূত্র অ্যাপ্লাই করতে হবে, সামান্তরিকের সূত্র। আমাদের কাছে ইবি এবং ইডি দুইটাই আছে এবং আমরা এই দুটোর মাঝখানে যে অন্তর্ভুক্ত কোণ সেটাও আমরা জানি। তো এবার খুব সহজে আমরা লব্ধির সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে ফেলব। লব্ধি এর মান আমাদের বের হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট এবং 3-এর গয়ের সলিউশন।
এরপর আমরা ঘতে চলে যাই। ঘতে বলেছিল হচ্ছে এ ও সি বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা। তড়িৎ প্রবাহিত হওয়ার মেইন শর্ত হচ্ছে বিভব পার্থক্য। বলেছে এ আর সি বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করবে, তাহলে আমাদের বিভব পার্থক্য লাগবে হচ্ছে এ এবং সি বিন্দুর। তাহলে বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এবং ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য এ বিন্দুতে বিভব এবং বি এবং ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। কোয়েশ্চেনে যে ডেটাগুলো বা ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেগুলো আগে লিখে ফেলি, তারপর আমরা মেইন পার্টে চলে যাব। এখন এ বিন্দুতে মোট বিভব যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য একটা বিভব পাওয়া যাবে এবং ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য একটা বিভব পাওয়া যাবে। তো এ বিন্দুতে মোট বিভব হবে হচ্ছে এই দুইটা বিভবের যোগফল। আমরা একবারে করে ফেলছি, তোমরা চাইলে আলাদা আলাদা এটাকে প্রসেসের স্টেপে স্টেপে ভাগ করে 3টে স্টেপে করতে পারো। তো আমরা এই বিন্দুতে বিভব পার্থক্য পেয়ে গেছি, যেটা হচ্ছে 19.68 ইন্টু 10⁶6। একই নিয়মে আমরা বি এবং ডি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য সি বিন্দুতে বিভব পার্থক্য নির্ণয় করে ফেলব। দেখা যাচ্ছে যে সি বিন্দুতে বিভব পার্থক্য এ বিন্দুর বিভব পার্থক্যের থেকে বেশি। যেহেতু বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহ হয়, তার কারণে তড়িৎ প্রবাহটা হবে এবং সি থেকে এর দিকে হবে তড়িৎ প্রবাহের দিক। তো এবার আমরা 4 নম্বরে চলে যাই। 4 ছিল হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান থেকে। চারের গতে যে ইনফরমেশনসগুলো দেওয়া ছিল সেগুলো আগে লিখে ফেলি। যেহেতু কৌণিক সরণের কথা বলা হয়েছে, তার মানে আমাদের ফার্স্টে থিটা বের করতে হবে। থিটা বের করে তারপর ওটার সাথে আমরা 2 গুণ করলে কৌণিক সরণ পাওয়া যাবে। কৌণিক সরণ বা কৌণিক বিস্তার দুটা একই জিনিস। তো ফার্স্টে আমাদের থিটা বের করতে হবে। যেহেতু উজ্জ্বল বলেছে তাই সূত্র হবে a sin θ = n ল্যামডা। এখান থেকে আমরা থিটার মান খুব সহজেই বের করে নিতে পারবো। থিটার মান বের হয়েছে হচ্ছে 0.165। এটার সাথে 2 গুণ করলে যেই অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হচ্ছে কৌণিক সরণ। পরবর্তীতে বলা হয়েছে যে পানি মাধ্যমে আর বায়ু মাধ্যমে দূরপ্রস্থ এক হবে কিনা। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগে গিভেন ইনফরমেশনসগুলো লিখে ফেলছি। প্রথম ক্ষেত্রে বায়ু মাধ্যমে আমাদের সাধারণ যে দূরপ্রস্থ আছে সেটা আমরা নির্ণয় করে ফেলবো প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থা দূরপ্রস্থ আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসরণাঙ্ক, এই দুইটা দেওয়া আছে। এখন আমরা পানি মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা নির্ণয় করে ফেললে পানি মাধ্যমে দূরপ্রস্থ কী হবে সেটা নির্ণয় করতে পারবো। তো আমরা দুইটাই পেয়ে গেছি। দেখা যাচ্ছে যে পানি মাধ্যমে এবং বায়ু মাধ্যমে সেম না, তো একই হবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।